এতিমদের সাথে যদি আপনি লেগে থাকেন, আপনি এটা অন্যরকম একটা ফিলিংস আপনার মধ্যে সবসময় কাজ করবে। সে ABAM মানে এই যে আবাম শব্দটা এটা ইলাবোরেট করলে যেটা হয় সেটা হচ্ছে এতিম বাচ্চারা আল্লাহর মেহমান। শর্ট ফর্ম হচ্ছে আবাম। এতিমদের সাথে কাজ করতে গিয়ে আমি কিছু অভাবনীয় কিছু ব্যাপার দেখছি। মিরাকল টাইপের ঘটনা। মানে আমি এই মেসেজটা দেখার সাথে আমি বললাম যে, "মানে এটা কেমনে সম্ভব?" আমার সাথে চোখ দিয়ে পানি চলে আসছে। তো এই যে তখন আমি মানে ফিল করলাম, রিয়ালাইজ করলাম যে আসলে আল্লাহর সাথে এতিমদের সাথে সরাসরি কানেকশন আছে। যে বাবাও আরেকটা বিয়ে করে ফেলেছে, মাও আরেকটা বিয়ে করে ফেলেছে। এই সন্তানের কোনো খোঁজখবর নিচ্ছে না। বেশি প্রশ্ন করলে আল্লাহ কঠিন করে দেয়। আমি মানুষ হিসেবে পৃথিবীতে কেন আসছি? আল্লাহ কি আমাকে শুধু নিজের কেরিয়ারকে নিয়ে ভাবার জন্যই পাঠাইছে? Assalamu alaikum. Hello everyone. Welcome to another episode of our Unfiltered podcast. যদিও আমাদের সেকেন্ড এপিসোডের পরে নানা কারণে আমাদের অনেক দিন ধরে রেকর্ড করা হয়নি। আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে এসেছি এবং আশা করছি এরপর থেকে আমরা নিয়মিতই আপনাদের নতুন এপিসোড উপহার দিতে পারবো। আজকে আমাদের সাথে আছেন মিস্টার শামসুল খান মুরাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। ওয়ালাইকুম আসসালাম। আলিম ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো। মুরাদ ভাইয়ের ব্যাপারে আমরা যেটা বলতে পারি এখন অনেক আমরা সবসময় দেখে আসছি অনেক সেলিব্রিটি, অনেক আপনারা সবার পরিচিত, সবাই অনেক হিউম্যানিটেরিয়ান কাজ করেন এবং সেটা তারাও প্রচার করেন প্লাস বাকিরাও প্রচার করে। তো এর বাইরে যারা নিজেদের থেকে দিনের পর দিন চেষ্টা করেন, যারা সারা বছরই কোনো স্পেসিফিক কারণ ছাড়াই দিনের পর দিন নানা হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ভলান্টিয়ার কাজ করে যান, তাদের আসলে তাদের নিয়ে কোনো আলোচনা তেমন করা হয় না। আমাদের মুরাদ ভাই ওরকমই একজন মানুষ। উনি কোনো স্পেসিফিক অকেশন, বন্যা বা কারণ ছাড়াই আমরা মোটামুটি সারা বছরই হিউম্যানিটেরিয়ান এবং ভলান্টারি বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকেন। তো আজকে আমরা আসলে মূলত এই ব্যাপারগুলো নিয়ে আজকে ভাইকে আমাদের এপিসোডে ইনভাইট করেছি এগুলো নিয়ে কথা বলার জন্য। ভাইয়া, ফার্স্টে যদি আমাদেরকে একটু আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রেজেন্ট ওয়ার্কের ব্যাপারে একটু জানাতেন। ধন্যবাদ। সবার ১ম এ শুভেচ্ছা জানাচ্ছি আনফিল্টার্ড পডকাস্ট চ্যানেলকে যে এই ধরনের একটা দারুণ আয়োজন করার জন্য। মূলত আমার নাম হচ্ছে শামসুল আলম খান মুরাদ। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করেছি কমার্স কলেজ থেকে। অনার্স করেছিলাম সিটি কলেজ ম্যানেজমেন্ট নিয়ে। এরপরে এমবিএ তে ভর্তি হয়েছিলাম আইআইইউসি তে। এরপরে আপনার আ এখন বর্তমানে আমি জব করছি। আমার জব ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এনডব্লিউসি এডুকেশন নামে একটি প্রতিষ্ঠান যেটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম। ওইটার চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার এবং বিজনেস ডেভেলপমেন্টটা দেখি। যতটুক জানি যে আপনি বিভিন্ন ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন। জি। তো মেইনলি আপনাদের কোন ফাউন্ডেশনের? মেইনলি যদি আমি একটু বলি তাহলে আসলে একটু পিছন থেকে আসতে হ্যাঁ, হবে। শিওর। সেজন্যই আমি মানে ওই পরিচয়টা তখন দিইনি। যেহেতু ক্যারিয়ারের ব্যাপারটা ছিল। তো আমি সবসময় আমার যেটা ভলান্টারি ওয়ার্ক এটাকে আমি কখনোই ক্যারিয়ার হিসেবে চিন্তা করি না। এটা মনে করি যে এটা আমার অফিস শেষ বা অফিসের মাঝখানে যখন আমি একটু ব্রেক পাই বা একটু চিন্তা করার সময় পাই বা আমার ফ্যামিলিকে সময় দেওয়ার মাঝখানে যদি একটু leisure টাইম পাই ওইটাকে আমি চিন্তা করি যে এটা আমি সোশ্যাল ওয়ার্ক এ দিতে পারি। ওই চিন্তা করেই আসলে আমি মানে মানে আমি ভলান্টিয়ার ওয়ার্ক গুলা করি। তো মূলত যদি একটু পিছন থেকে আসি, আমি যদি আ খুব ছোটবেলার একটা কথা বলি। আমি ১৯৯১ সালে যখন ঘূর্ণিঝড় হয়েছিল, ওই সময় আমার আব্বু কিন্তু ফটোগ্রাফার জি, ছিলেন মূলত। উনার পেশা ছিল আচ্ছা, ফটোগ্রাফি। উনি আপনার গভর্নমেন্ট ফটোগ্রাফি করতেন। চিটং শহরে যত রকমের মানি গভর্নমেন্ট যত ছবি তোলা লাগতো লাইক প্রাইম মিনিস্টার আসতো বা আচ্ছা। হতো, দেখা যেত যে চিটং এর মধ্যে উনাকেই সিলেক্ট করা হইতো। আমার আব্বু জি, আর্মির ছবি তুলতো বেসিক্যালি। আচ্ছা। বিশেষ করে এরশাদ হ্যাঁ, সরকার যখন ছিল তখন থেকেই উনি মানি আর্মির ছবি তুলে। তো যার কারণে আমার আব্বু বেশ নোন পারসন ছিল। এই ফটোগ্রাফি যারা জি, আছে অনেকেই হয়তো চিনবেন খোরশেদ আলম আমার আব্বার নাম। আচ্ছা। ফটোগ্রাফি যারা পুরনো ফটোগ্রাফার আছে। তো আমার আব্বু ১৯৯১ সালে আমি খুব ছোট ছিলাম। যেহেতু অনেকে জি, হয়তো হ্যাঁ, জন্মই হয় অবশ্যই। নাই তখন। ৯১ সালে তখন উনি আমাকে নিয়ে পতেঙ্গা গিয়েছিল। উনার এক কাঁধে ছিল ক্যামেরা। আর মানি মাথার উপরে আর আরেক হাতে ছিল ২ টা পাউরুটির বস্তা। ২ বস্তা পাউরুটি নিয়ে গিয়েছিল যে মানে মানুষকে ওখানকার দেওয়ার জন্য। মানুষকে একটু হেল্প করার জন্য যে ওদেরকে এট লিস্ট কিছু খাবার দিয়ে আসি। যেহেতু খুব ঝড় হয়েছে আগের দিন। অনেক মানুষের লাশ। সেদিন আমি দেখলাম অনেক মানুষের লাশ
দেখলাম নিজের চোখে। তো স্বাভাবিকভাবেই ওখানে তো মানুষ তো কিছু নেই। কিন্তু একটা রিলিফের যে একটা অভিজ্ঞতা আরকি ১ম যেটা দেখলাম যে স্বাভাবিকভাবেই মানুষ কাড়াকাড়ি শুরু হয়ে গেল ওখানে। তো এক পর্যায়ে শেষ হয়ে গেছে। মুহূর্তে শেষ। মানে হ্যাঁ, বলতে এবং গেলে মানুষের তুলনায় তো ১০ ওটা সেকেন্ডের মধ্যে এটা শেষ শেষ। তো এখন অনেকেই মানে উল্টা উনাকে মানে তাড়া করছে যে এত কম হ্যাঁ, এত আনসার কম কেন? আনছেন কেন? তো এই ব্যাপারটা তখনই আমার মানে মনে গেছে। যার কারণে আসলে এরপর থেকে যদি আমি বলি আমি মোটামুটি সবসময়ই আমার স্কুল লাইফ আমি চেষ্টা করছি। কিন্তু অর্গানাইজেশনালি ১ম আমার স্টার্ট করা হয়েছে ২০০০ সাল থেকে। যখন আমি এসএসসি পাস করে স স কলেজে ভর্তি হলাম সিটি কলেজ। সিটি কলেজে ভর্তি হওয়ার পরেই আমরা বোধহয় ১ম মাসেই আমরা ভর্তি হয়ে গেলাম রেড ক্রিসেন্টে, যুব রেড ক্রিসেন্ট। যুব রেড ক্রিসেন্টের মূলত ১ম দিকে যদি বলি, ১ম দিকে কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ক্লাস ফাঁকি দেওয়া। যেটা ইচ্ছা ছিল যে আমরা রেড ক্রিসেন্ট করলে ক্লাস ফাঁকি দিতে ক্লাসে পারবো। যে কোথাও তো কোথাও বসতে হবে। কিন্তু দেখা গেল কি ওইটাই পরবর্তীতে মানে খুব ডেডিকেটেডলি মাথায় করতাম। ঢুকে গেল। ক্লাসটা ফাঁকি দিতাম না, ক্লাসও করতাম। হ্যাঁ, পাশাপাশি আমরা সবসময় রেড ক্রিসেন্ট এর কাজ করতাম। একদম সবসময়ই আমরা ২ বছর যখন ইন্টারে রেগুলারলি করতাম। তো রেড ক্রিসেন্টেই আমার মূলত যে আমি বলব যে আমার মানবতার যে কাজগুলো জি। সেগুলোর মানে হাতেখড়ি। রেড ক্রিসেন্ট থেকে আমি ওখান সবকিছু থেকে আপনি ওখান পুরোপুরি ইন্টারেস্টেড হন। হ্যাঁ, ওটার পুরোটাই এবং আমি রিলিফ রিলিফের কাজ বলেন বা আমরা কিন্তু রেড ক্রিসেন্ট যদি আপনি দেখবেন যে রেড ক্রিসেন্ট যখনই দুর্যোগের কোনো ঘোষণা আসে, সবার আগে কিন্তু রেড ক্রিসেন্ট আপনার এই যে মানে যেসব মানে দুর্যোগ প্রবণ এলাকা ওখানে চলে যায়। ওখানে গিয়ে কিন্তু ওরা মানি ঘোষণা করে যে আপনারা নিরাপদে সরে যান। যেটাকে রেস্কিউ আমরা বলি যে জি। রেস্কিউ করার ব্যাপারটা বা অ্যাওয়ারনেস সতর্ক করা, করে সতর্ক দেওয়ার জন্য। করা জি। ওই কাজগুলো আমরা করেছি। তখন থেকেই আমরা এগুলা করতাম। মোটামুটি আমি কিন্তু এখনো রেড ক্রিসেন্টের অ্যালামনাই আচ্ছা। হিসেবে আছি। এটা হচ্ছে আমার রেড ক্রিসেন্ট পার্ট। কিন্তু আমার পরবর্তীতে যেটা হয়েছে আমার ইন্টারেস্ট ছিল অন্যান্য অর্গানাইজেশন সম্পর্কেও। আমি রোভার স্কাউটেও জয়েন করেছিলাম। আচ্ছা। রোভার স্কাউটের একজন সদস্য ছিলাম সিটি কলেজে থাকতে। এরপর আবার অনার্সে উঠে আবার হঠাৎ করে আগ্রহ জাগলো বিএনসিসি সম্পর্কে। যে বিএনসিসি একটু করে দেখি। তো ওদিক থেকে আমি বিএনসিসিতে ভর্তি হলাম। বিএনসিসি তো আপনি জানেন চট্টগ্রামে যে রেজিমেন্টটা আছে আর্মি উইং এর সেটা হচ্ছে কর্ণফুলী রেজিমেন্ট। তো আমি ওই বিএনসিসি থেকে আমরা ১৫ দিনের একটি ট্রেনিং করতে গিয়েছিলাম নরসিংদীতে। আচ্ছা। ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম ২ দিন। তারপর আবার চলে গেলাম নরসিংদী। ওখানে আমাদেরকে একটা যুদ্ধে আর্মিরা যুদ্ধ করলে কি মানে করে মানে যা হয় মানে যুদ্ধে যত রকমের অপারেশন হয় মেজর অপারেশন, মাইনর অপারেশন, হ্যাঁ? বা ছোটখাটো যেগুলো অ্যাম্বুশ, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের এইগুলো আছে। এই এগুলো আমাদেরকে শিখিয়েছিল। আচ্ছা। যার কারণে আমাদের আবার ক্যান্টনমেন্টে আমরা প্রায় ১০ রাউন্ড ফায়ারও করেছিলাম। আচ্ছা। যেটা আপনার আর্মিদের হাতে আছে আচ্ছা, আচ্ছা। 7.62 রাইফেল যেটা। ওইটা খোলা বাঁধা, কিভাবে খুলে একটা অস্ত্র খুলে আবার লাগাতে হয়, এগুলো আমাদেরকে শিখিয়েছে। তখন অবশ্য বলেছিল যে, "যদি কখনো বাংলাদেশে যুদ্ধ লাগে, তোমাদেরকে কিন্তু ডাকা হবে। সেজন্য আচ্ছা। প্রিপারেশন রেখো।" আচ্ছা, তো এইজন্য আমরাও আমাদের একটা নাম্বারও ছিল। বিএনসিসিতে আমাদের আচ্ছা। একটা নাম্বার ছিল যে মানে 03 তারপর কিছু পরবর্তী নাম্বার ছিল। মানে আমরা 03 তে যারা ক্যাডেট ছিলাম। ওদিক থেকে বিএনসিসি করেছিলাম কিছুদিন। তাও বেশিদিন করতে পারি নাই। কারণ বিএনসিসি অনেক কষ্ট। মজার একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে যে আমরা তো স্টুডেন্ট তখনও। তো আমরা যখনই যেখানে যাইতাম আমাদেরকে ওই যে আর্মির যারা স্টাফ ছিল, মানে যারা সৈনিক, জি। তারা আমাদেরকে স্যার ডাকতো। সবসময় স্যার ডাকতো। তো আমি বললাম যে, "ভাই আমরা তো স্টুডেন্ট। আমাদেরকে কেন স্যার ডাকছেন? আমরা তো অফিসার না।" বলে যে, "আপনারা এখন স্টুডেন্ট কিন্তু আপনারাই আমাদের কাছে স্যার হয়ে আসেন। পরবর্তীতে দেখা যায় যে আপনারাই মানে পরীক্ষা দিয়ে উপরে চান্স পেয়ে কারণ আপনারা বিএনসিসি করতেছেন তো আপনাদেরকে প্রায়োরিটি দেয়। বিএনসিসি যারা করে জি। তাদেরকে পরবর্তীতে অফিসার হ্যাঁ, এক্সামে ওই পড়ে যে গিয়ে। অফিসার যে আইএসবি যেটা জি, হয় জি। বা বিএমএ তে হুম, হুম। যেইটা হয়, তো এখানে প্রায়োরিটি দিবে।" তো বলে দেখো তখন আমাদেরকে পাঙ্গা দিবেন। মানে শাস্তি দিবেন যদি আমরা এখন স্যার না এখন ডাকি। স্যার না ডাকে। কারণ অনেকে আছে এটা মনে রেখে দেয়। আমি বললাম, "ভাই আমি সবার সামনে কান ধরে বলতেছি আমি জীবনেও আর্মিতে ভর্তি হব না।" আর্মির এত বাঁধা ধরার নিয়ম, আ এত রুলস আমার ভাল লাগছে না। আমি আ করব না। আর্মিতে চাকরি করব না। মানে ডিফেন্স এ করব না আরকি। এটা একটা ছিল। কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম যেটা ওই যে ভলান্টারি পারপাস থেকে চিন্তা করলে আমি সবসময় চেষ্টা করতাম এবং করি সবসময়। কাউকে হেল্প করতে পারার। যেকোনোভাবেই হোক না ওটা সেটা তো হেল্প করা। আমরা জি, obviously দেখতেছি। জি।